নান্সড ইকুয়েশন বা নান্সডের সমীকরণ নিয়ে আমরা এখন দেখব। সেক্ষেত্রে তোমরা তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে জানো, যে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি বা তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি বা ইএমএফ তৈরি হয়। যেমন আমরা এখানে একটা তড়িৎ রাসায়নিক কোষ দেখতে পাচ্ছি, যেটা তোমরা অনেকবার দেখেছো ইতিমধ্যে। এবং এই তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে দেখতে পাচ্ছ যে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ বা বিভব শক্তি তৈরি হচ্ছে। এবং আমরা সবাই জানি, যখন আমরা জিঙ্ক এবং কপারকে নিয়ে এরকম একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করি, তখন তার ভোল্টেজ বা বিভবের মানটা হয় 1.103। তো এখন এই যে এই পরিমাণ বিভবটা তৈরি হলো, এটা তৈরি হওয়ার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে, এখানে আমরা কয়েকটা কন্ডিশন ফিক্সড করে দিয়েছি। যেমন আমরা এখানে যে দুটো দ্রবণ নিয়েছি, একটা হচ্ছে জিঙ্ক সালফেট লবণ আর একটা হচ্ছে কপার সালফেট লবণের দ্রবণ, তাদের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রাগুলোকে আমরা 1 মোলার করে দিয়েছি। এবং একই সাথে আমরা এখানে যে পরিমাণ চাপ ইউজ করব, দ্যাট মিনস দ্রবণের উপর যে বায়ুমণ্ডলীয় চাপটা থাকবে, সেই চাপের পরিমাণটা আমরা 1 অ্যাটমসফিয়ার করে দিলাম। এবং একই সাথে আমাদের এখানে যে তাপমাত্রাটা কাজ করবে, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড করে দিলাম। তাহলে এটা হচ্ছে কি একদমই স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার কন্ডিশন, দ্যাট মিনস এসটিপি কন্ডিশন। তাহলে এসটিপি কন্ডিশনের ক্ষেত্রে আমরা কোনো একটা তড়িৎ রাসায়নিক কোষ থেকে যেই মানটা পাচ্ছি ভোল্টেজের বা তড়িৎচালক বিভবের, সেটা হচ্ছে কি আমাদের প্রমাণ কোষ বিভব, তাই না, যেটাকে আমরা E0 সেল দিয়ে প্রকাশ করি। বাট আমাদের কিন্তু সবসময় স্ট্যান্ডার্ড কন্ডিশন থাকে না। আমাদের এখানে বায়ুমণ্ডলীয় চাপ চেঞ্জ হতে পারে, দ্যাট মিনস আমাদের এখানে পি এর যে মানটা আছে, আমি একটু লিখি, পি এর মান সবসময় 1 অ্যাটমসফিয়ার কিন্তু নাও হতে পারে। আবার আমাদের যে তাপমাত্রা, দ্যাট মিনস টি টেম্পারেচার, এটাও কিন্তু আমাদের সবসময় 25 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 298 ক্যালভিন নাও হতে পারে। আবার আমাদের এখানে যে ঘনমাত্রাটাকে এস দিয়ে প্রকাশ করা হয়, এটাও সবসময় আমাদের 1 মোলার পরিমাণ নাও হতে পারে। তার মানে এরকম যদি স্ট্যান্ডার্ড কন্ডিশন না থাকে, তখন কিন্তু আমাদের এই তড়িৎচালক বল বলি বা কোষ বিভব বলি, এর মধ্যে কিন্তু একটা ইফেক্ট পড়ে। তার মানে আমাদের ইনার সেলের যে মানটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি আমাদের এখানে এসটিপি এর তিনটার মধ্যে যে কোনো একটা কন্ডিশনে সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে কোনো একটা কোষ বিভব অথবা কোনো একটা তড়িৎদ্বার বিভব বের করব, সেটা বের করার জন্য আমরা নান্সডের সমীকরণ ব্যবহার করে থাকি। তাহলে বিজ্ঞানী নান্সড আসলে এমন একটা সমীকরণ তৈরি করেছেন, যেটা আসলে কোনো একটা কোষের বা কোনো একটা তড়িৎদ্বারের স্ট্যান্ডার্ড কন্ডিশনে কাজ করবে না, নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে কাজ করবে। তাহলে আমরা এখানে জানি যে কোনো একটা তড়িৎ রাসায়নিক কোষ থেকে কিন্তু নির্দিষ্ট পরিমাণ তড়িৎচালক বিভব তৈরি হয়। এবং সেক্ষেত্রে আমরা সেই কোষ বিভবটাকে কীভাবে বের করি, আমরা কিন্তু অলরেডি দেখেছি। তো যদি আমি ইনট সেল লিখি, এটা কিভাবে বের করা হয়, এটা একটা সূত্রের মাধ্যমে বের করা হয়। সূত্রটা এরকম ছিল, আমরা জানি অ্যানোডে কী হয়, জারণ ঘটে। তার মানে আমরা অ্যানোডের জারণ বিভবটাকে প্রথমে লিখি। দ্যাট মিনস আমরা এটা কীভাবে লিখতে পারি, প্রমাণ জারণ বিভবটাকে। তো অ্যানোড মানে হচ্ছে কি এ দিয়ে প্রকাশ করা হয়, আর অ্যানোডে হচ্ছে জারণ ঘটে, সেজন্য আমরা এখানে OX লিখলাম। অক্সিডেশন মানে হচ্ছে কি জারণ। অথবা আমরা এইভাবে লিখতাম যে আমাদের এখানে অক্সিডেশন ঘটছে, কোথায়, অ্যানোডে ঘটছে, তাই না। আমরা ওর সাথে কি যোগ করতাম, ক্যাথোডে বিজারণ ঘটতো। তার মানে ক্যাথোডের যে বিজারণ বিভবটা আছে, তাকে আমরা ওর সাথে যোগ করে দিতাম। তাহলে রিডাকশন করতে হচ্ছে আমাদের ক্যাথোডে, তো সিটাকে আমরা এখানে অ্যাড করতাম। তো এটা কিন্তু একটা সূত্র ছিল আমাদের ইনার সেল বা প্রমাণ কোষ বিভব বের করার জন্য। আমরা চাইলে এই দুটো মানে এই সূত্র থেকে কিন্তু আরও 4টা কম্বিনেশন বের করতে পারতাম, মানে টোটাল 4টা কম্বিনেশন ছিল। যেমন এর মধ্যে আরেকটা কম্বিনেশন কীরকম ছিল, আরেকটা কম্বিনেশন ছিল হচ্ছে অনেকটা এরকম। আমি এখানে অ্যানোডের মধ্যে জারণ ঘটালাম, তার মানে অ্যানোডের জারণ বিভব, মাইনাস হচ্ছে আমি ক্যাথোডের মধ্যে জারণ ঘটালাম, দ্যাট মিনস ক্যাথোডের জারণ বিভব। তো এটা আমরা যদি হিসাব করি, তারপরেও কিন্তু আমি ইনট সেল পাইতাম। তারপর আমরা আরেকটা কন্ডিশন দেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের অ্যানোডে যে বিজারণ বিভবটা থাকে, সেই বিজারণ বিভবটা যদি মাইনাস করে দিই এবং ক্যাথোডের যে বিজারণ বিভবটা থাকে সেটাকে যদি প্লাস করে দিই, তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি ইনট সেল বা প্রমাণ কোষ বিভব, তাই না। এরকম আমরা টোটাল আরেকটা কন্ডিশন পেতাম, সেটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা অ্যানোডের জারণ বিভবটা যে ছিল, সেটাকে না লিখে আমরা অ্যানোডের বিজারণ বিভবটাকে লিখলাম। ধরো এটা হচ্ছে অ্যানোডের বিজারণ বিভব। তারপর ক্যাথোডের যে বিজারণ বিভবটা ছিল, সেটাকে না লিখে আমরা ক্যাথোডের জারণ বিভবটাকে লিখলাম। তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতাম প্রমাণ কোষ বিভব বের করার জন্য। বাট দেখো, প্রত্যেকটা কন্ডিশনে কিন্তু আমি এখানে প্রমাণ কথাটা ইউজ করছি। প্রমাণ মানে হচ্ছে কি এসটিপি কন্ডিশন, দ্যাট মিনস আমাদের যখন চাপ থাকবে 1 অ্যাটমসফিয়ার, তাপমাত্রা থাকবে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা ঘনমাত্রা থাকবে 1 মোলার। তো এই কন্ডিশনগুলোর জন্য আমাদের এখানে 4টা সূত্র কাজ করতো। কিন্তু যখন আমি এখানে এসটিপি তিনোটাকে চেঞ্জ করে ফেলবো, দ্যাট মিনস ঘনমাত্রা, তাপমাত্রা, চাপ, তখন কিন্তু আমাদের আর এই সূত্রগুলো কাজ করবে না, আমাদের কাজ করবে হচ্ছে নান্সডের সমীকরণ। তাহলে আমরা এখন দুইটা কন্ডিশন দেখব নান্সডের সমীকরণের। একটা হচ্ছে আমরা তড়িৎদ্বার বিভব বের করার জন্য নান্সডের সমীকরণ দেখব। তড়িৎদ্বার বিভব মানে হচ্ছে কি জারণ বিভব, বিজারণ বিভব। খেয়াল করে দেখো, আমি এখানে কিছু জিনিস লিখেছি। কী কী লিখেছি আমি একটু দেখাই। আমি এখানে
এটা লিখেছি, এটা মানে হচ্ছে কি অ্যানোডের জারণ বিভব, বাট এটা হচ্ছে প্রমাণ জারণ বিভব। তার মানে এই পাশটা হচ্ছে আমাদের অ্যানোড হিসেবে কাজ করে, তোমরা জানো, আর এই পাশটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে। তাহলে অ্যানোডের প্রমাণ জারণ বিভব, আর এটা লিখেছি আমি অ্যানোডের প্রমাণ বিজারণ বিভব। একইভাবে আমি এটা লিখেছি কি ক্যাথোডের প্রমাণ জারণ বিভব, আর এক্ষেত্রে এটা লিখেছি কি অ্যানোডের প্রমাণ বিজারণ বিভব। তার মানে আমরা অ্যানোড বা ক্যাথোড যেটাই বলি না কেন তার কিন্তু প্রমাণ জারণ বিভব থাকে, প্রমাণ বিজারণ বিভব থাকে, বাট আমরা সেগুলোর মান বের করি কোনো কন্ডিশনে, অবশ্যই এই 3টা কন্ডিশনে। দ্যাট মিনস তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর হচ্ছে চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। যদি আমাদের এই 3টার মধ্যে যে কোনো একটা কন্ডিশন চেঞ্জ হয়ে যায় তখন আমরা আর সেটাকে প্রমাণ জারণ বিভব বা প্রমাণ বিজারণ বিভব বলতে পারবো না, তখন সেটাকে আমরা সাধারণ জারণ বিভব বা সাধারণ বিজারণ বিভব বলবো। বাট এই যে সাধারণ জারণ বিভব বা সাধারণ বিজারণ বিভব বের করতে হবে, সেটা বের করার জন্য আমাদের এখন নানস্টের সমীকরণটা কাজে লাগবে। একই সাথে তুমি যদি ইনট সেলের দিকে তাকাও, এই ইনট সেলটা আসলে কি হিসেবে কাজ করে, প্রমাণ কোষ বিভব হিসেবে কাজ করে। যেমন তুমি দেখতে পাচ্ছ আমাদের এই কম্বিনেশনে আমার ইনট সেলের মানটা হচ্ছে 1.103 ভোল্ট। তার মানে এই 1.103 ভোল্টটা এসেছে 3টা কন্ডিশন যখন স্ট্যান্ডার্ড ছিল, বাট সবসময় কিন্তু এই 3টাই মানে কন্ডিশন স্ট্যান্ডার্ড থাকবে না। 25 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ হতে পারে, 1 অ্যাটমসফিয়ার চেঞ্জ হতে পারে, 1 মোলার চেঞ্জ হতে পারে। ওই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সাধারণ কোষ বিভব তৈরি হবে, এবং ওই সাধারণ কোষ বিভবটাকে আমরা সিম্পলি ইসেল হিসেবে লিখি। তাহলে ইসেল যদি আমরা লিখি এখানে, ওর মান কখনোই আমাদের এখানে 1.103 হবে না, অন্য কিছু একটা হবে। তাই যদি হয় তাহলে সেটা বের করার জন্য আমাদের ইকুয়েশন দরকার, সেটাই হচ্ছে আমাদের নানস্টের সমীকরণ। তারপরে আমরা তড়িৎদ্বার বিভব নিয়ে নানস্টের সমীকরণ দেখব। এবং তোমরা জানো কোনো একটা তড়িৎদ্বারের মধ্যে হচ্ছে 2 ধরনের ঘটনা ঘটে, একটা হচ্ছে জারণ ঘটনা, একটা হচ্ছে বিজারণ ঘটনা। তো যে সমস্ত তড়িৎদ্বারে জারণ ঘটনা ঘটে তখন ওই তড়িৎদ্বারে যে বিভবটা তৈরি হয় সেটাকে বলা হয় জারণ বিভব, আর যে সমস্ত তড়িৎদ্বারে বিজারণ ঘটনা ঘটে ওই সমস্ত তড়িৎদ্বারে যে বিভবটা তৈরি হয় সেটা হচ্ছে বিজারণ বিভব। এবং আমরা খুব বিখ্যাত 2টা তড়িৎদ্বার দেখতে পাচ্ছি এখানে, একটা হচ্ছে কপারের তড়ি, একটা হচ্ছে জিঙ্কের তড়ি। তো দেখো এই দুটো কিভাবে কাজ করে। আমাদের টার্গেটটা হচ্ছে কি তড়িৎদ্বার বিভবটা বের করা নানস্টের সমীকরণ ইউজ করে। আমরা কিন্তু এখনও নানস্টের সমীকরণ তোমাদেরকে দেখাইনি। তো আমি যদি কপারের কথা বলি বা জিঙ্কের কথা বলি, আচ্ছা আমরা প্রথমে জিঙ্কের কথা বলি। জিঙ্ক কী করে, জিঙ্ক সাধারণত ধাতু হিসেবে থাকে, বাট যখন তাকে আমি জিঙ্কের কোনো একটা লবণে নিয়ে যাই তখন সে হচ্ছে 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার পর সে Zn2+ হিসেবে কাজ করে। দ্যাট মিনস আমাদের এখানে জিঙ্কের জারণ ঘটে। আর আমরা জানি জিঙ্কের যখন জারণ ঘটে তখন এই পদ্ধতিটাকে বলা হচ্ছে কি জারণ প্রক্রিয়া, বা এটা হচ্ছে অ্যানোডে ঘটে। তার মানে জিঙ্ক হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে। আবার আমি যদি তোমাকে মানে কপারের কথা যদি বলি, কপার সাধারণত দ্রবণে 2+ আয়ন হিসেবে থাকে, বাট এটা কি করে তখন, এটা কপারের কাছে গিয়ে 2টা ইলেকট্রন গ্রহণ করে, কপার ইলেকট্রনের কাছে গিয়ে তখন সেটা কপার ধাতুতে কনভার্ট হয়। তার মানে এই ঘটনাটা হচ্ছে একটা বিজারণ, এবং যেহেতু ক্যাথোডে বিজারণ ঘটে তার মানে আমি বলতে পারি আমরা ক্যাথোড দিয়ে সাধারণত কপারকে ইউজ করে থাকি। অর্থাৎ তুমি যদি কোনো একটা তড়িৎ রাসায়নিক কোষ তৈরি করো সেখানে অ্যানোড এবং ক্যাথোড হিসেবে আসলে কপার এবং জিঙ্ককে ইউজ করা হয়। যেহেতু জিঙ্কের অবস্থান হচ্ছে ধাতু সক্রিয়তা সিরিজে উপরের দিকে, তাই এটা অ্যানোড হিসেবে কাজ করে, আর কপারটা হচ্ছে মানে ক্যাথোড হিসেবে কাজ করে। তো এখন এখানে কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে আমরা যখন দেখতে পাই যে এরকম জিঙ্কের এবং কপারের ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, তো এই আদান প্রদানের মাধ্যমে কিন্তু তাদের একটা নির্দিষ্ট তড়িৎচালক বল তৈরি হয়। এবং কীরকম হয় সেটার মান আমরা কিন্তু অলরেডি জানি। যেমন আমি যদি জিঙ্কের জন্য প্রমাণ জারণ বিভবের কথা বলি সেটাকে বলা হয় ইনট, এবং এটাকে প্রকাশ করা হচ্ছে Zn থেকে শুরু করে Zn2+। তো এই মানটা কিন্তু আমরা মোটামুটি জানি। এবং এটার মান কি ছিল, এটার মান ছিল হচ্ছে অনেকটা 0.763 ভোল্ট, এবং তোমরা এটা পেয়ে যাবে তোমাদের বইতে 0.763 ভোল্ট। তাহলে এটা হচ্ছে জিঙ্কের জন্য প্রমাণ জারণ বিভব। এবং আমরা প্রমাণ জারণ বিভবটাকে প্রকাশ করি এরকম ইনট দিয়ে। আবার আমি যদি কপারের জন্য প্রমাণ বিজারণ বিভব বের করি সেটাকে আমরা কীভাবে প্রকাশ করব, কপার প্রথমে ছিল Cu2+ হিসেবে, পরবর্তীতে Cuতে কনভার্ট হয়েছে। তাহলে কপারের জন্য প্রমাণ বিজারণ বিভবের মান যেটা, সেটাও তোমরা বইতে পেয়ে যাবে, তার মান ছিল হচ্ছে 0.34 ভোল্ট। তাহলে দেখো জিঙ্ক এবং কপারের ইলেকট্রনের আদান প্রদানের ফলে যে পরিমাণ তড়িৎচালক বল বা হচ্ছে ইএমএফ তৈরি হয়েছে তার মানটা কিন্তু একদমই প্রমাণ অবস্থায়। প্রমাণ অবস্থা মানে হচ্ছে কি, মানে হচ্ছে আমাদের এখানে কপারের দ্রবণ এটা 1 মোলার ঘনমাত্রাযুক্ত, জিঙ্কের যে দ্রবণটা দ্যাট মিনস জিঙ্কের লবণের যে দ্রবণ এটাও কি 1 মোলার ঘনমাত্রাযুক্ত। এবং আমাদের এখানে রুম টেম্পারেচার যেটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। এবং বায়ুমণ্ডলীয় যে চাপটা থাকবে, আমি একটু অন্য কালারে দেখাই, এই বায়ুমণ্ডলীয় চাপটা থাকবে অবশ্যই দ্রবণের উপর 1 অ্যাটমসফিয়ার করে। এবং এখানে আমাদের বায়ুমণ্ডলীয় চাপটা থাকবে দ্রবণের উপর 1 অ্যাটমসফিয়ার করে। তাহলে এই 3টে কন্ডিশন যখন ফুলফিল হবে তখন আমরা জিঙ্ক এবং কপার থেকে যেই
জারণ বিভব এবং বিজারণ বিভব পাবো তাদের মান হবে হচ্ছে এগুলো, এবং এই সমস্ত জারণ বিভব এবং বিজারণ বিভবগুলোকে আমরা প্রমাণ জারণ বিভব বা প্রমাণ বিজারণ বিভব বলে থাকি। তাহলে আমাদের এখানে কথাটা হচ্ছে কি, আমাদের এখানে কথাটা হচ্ছে এটা হলো প্রমাণ বিজারণ বিভব কপারের জন্য, আর এটা হচ্ছে প্রমাণ জারণ বিভব জিঙ্কের জন্য। বাট আমরা তো এখানে এই কন্ডিশনটা সবসময় রাখবো না, তাই না? আমরা এখানে একটু কন্ডিশনগুলো চেঞ্জ করব। যেমন আমাদের এটা 1 অ্যাটমসফিয়ার নাও হতে পারে, আবার আমাদের এখানে যে মোলারটা আছে এটাও কিন্তু 1 মোলার না হতে পারে। তো তাই যদি হয় তাহলে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে নান্সটের সমীকরণ দেখব। নান্সটের সমীকরণের মাধ্যমে তখন আমরা জারণ বিভব বা বিজারণ বিভব বের করতে পারবো, যেটা আমাদের এই প্রমাণ মানের সমান হবে না। তাহলে এটার একটা সাধারণ সূত্র আছে, সূত্রটা আমি একটু লিখি। সূত্রটা হচ্ছে এরকম: তুমি যদি কোনো একটা তড়িৎদ্বারের জারণ বিভব অথবা বিজারণ বিভব বের করতে চাও, সেটাকে আমি সিম্পলি ই দিয়ে প্রকাশ করি। তাহলে ই হচ্ছে কি সাধারণ জারণ বিভব বা সাধারণ বিজারণ বিভব, এবং এর মানটা হচ্ছে আমাদের ই নট। ই নট মানে হচ্ছে প্রমাণ জারণ বিভব অথবা প্রমাণ বিজারণ বিভব। তারপর একটা মাইনাস দিতে হবে এবং তারপরে এখানে একটা ভাগফল দিতে হবে। উপরে লিখতে হবে কি আমাদের 2.303, তারপর হচ্ছে গুণ করতে হবে ওর সাথে আদর্শ গ্যাস ডুবক, দ্যাট মিনস সর্বজনীন গ্যাস ডুবক, যেটাকে আমরা আদ দিয়ে প্রকাশ করি, এবং ওর সাথে আমাদের গুণ করতে হবে তাপমাত্রা টিকে, আর নিচে ভাগ করতে হবে হচ্ছে আমাদের যেই ধাতুটা নিয়ে আমরা কাজ করছি, দ্যাট মিনস যেই ধাতুর তড়িৎদ্বার নিয়ে আমরা কাজ করছি বা ইলেকট্রন নিয়ে কাজ করছি, ওই ধাতুর জারণ মান, দ্যাট মিনস এন, এবং ওর সাথে আমাদের গুণ করতে হবে এফকে। এফ হচ্ছে আমাদের ফ্যারাডের কনস্ট্যান্ট বা ফ্যারাডের ধ্রুবক। তারপর আমরা 10 ভিত্তিক বা 10 ভিত্তিক লগ নিব, যেটাকে আমরা লগও লিখতে পারি অথবা লগ 10ও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি এখানে লগ নিলাম, নেওয়ার পর আমরা এখানে একটা ভাগ চিহ্ন দিব। উপরে এবং নিচে আমরা দুটো ঘনমাত্রাকে ভাগ করে দিব। উপরে থাকবে আমাদের উৎপাদের ঘনমাত্রা, উৎপাদটাকে আমরা বলি হচ্ছে প্রোডাক্ট, তার মানে এখানে হবে পি, আর নিচে থাকে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কটাকে আমরা বলি রিঅ্যাক্ট্যান্ট, তার মানে এখানে হচ্ছে আর। তো এই সূত্রটা হচ্ছে আমাদের নান্সটের সমীকরণ জাস্ট তড়িৎদ্বার বিভব নির্ণয় করার ক্ষেত্রে। তার মানে আমরা এই সূত্রটাকে আরেকটু মডিফাইও করতে পারি। কীভাবে মডিফাই করতে পারি আমি একটু বলি। তো তুমি দেখতে পাচ্ছ এখানে আর এর মানটা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে, আবার এফ এর যে মানটা এটাও কিন্তু ধ্রুবক থাকে। এফ এর মান কত তোমরা জানো, 1 ফ্যারাডে মানে হচ্ছে কত 96500 কুলম। তার মানে এফ এর মানটা কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। আর এর মানটা কত থাকে, অবশ্যই সেটা ধ্রুবক থাকে। এবং আমাদের যে রুম টেম্পারেচার বা টি, এটা আসলে টি হচ্ছে রুম টেম্পারেচার হিসেবে কাজ করে। দ্যাট মিনস বেশিরভাগ কোশ্চেন আমাদের টি এর মানটা দেওয়া থাকে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড না দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি টি এর মানটা যেটা দেওয়া থাকবে কোশ্চেনে ওটাই বসাবো। বাট যদি আমাদের রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয় আর বাকি দুইটা যদি আমাদের কনস্ট্যান্ট হয়, দ্যাট মিনস এফ এবং আর, তাহলে আমাদের এই তিনটাকে নিয়ে আমরা এখন একটা নতুন সমীকরণ তৈরি করতে পারবো। দ্যাট মিনস তুমি এখানে এই টোটাল অংশটাকে একটা নতুন ফরম্যাটে সাজাতে পারবে। সেটা হচ্ছে অনেকটা এরকম। আমি একটু লিখে দিচ্ছি। এটার মান হচ্ছে কত হবে, এটার মান হবে হচ্ছে আমাদের 0.0591 ডিভাইড বাই আমাদের নিচে থাকবে হচ্ছে 2। তো এটা হচ্ছে আমাদের নতুন সমীকরণের মান। আচ্ছা, আমি এখানে 2 দিব না, আমি এখানে n দিব, কারণ n এর মানটা হচ্ছে কি আমাদের অজানা। তো আমি 2 দিয়েছিলাম আসলে এই কেসে, যেহেতু জিঙ্ক 2টা ইলেকট্রন ছাড়ে, কপার হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য 2 দিয়েছিলাম। বাট তোমরা এখানে n দিবে, n মানে হচ্ছে কি জারণ সংখ্যা। তো এই যে আমরা এই ছোট্ট অংশটুকু লিখলাম, এটা কিসের রিপ্লেসে লিখলাম, অবশ্যই এটাকে রিপ্লেস করে লিখলাম। আমি একটু দাগ টেনে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই টোটালটাকে রিপ্লেস করতে পারো এই জিনিসটা দিয়ে, যদি আমাদের এখানে রুম টেম্পারেচার বা টি দেওয়া থাকে। দ্যাট মিনস টি এর মানটা যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকে, তবে তোমরা সরাসরি এটাও ইউজ করতে পারো এই ব্র্যাকেটের অংশগুলোর জায়গায়। তাহলে দেখো আমরা দুইভাবে ইকুয়েশনটা এখন লিখবো। আমাদের এখন টার্গেটটা হচ্ছে কি, আমাদের এখন টার্গেটটা হচ্ছে জিঙ্ক এবং কপারের জন্য জারণ বিভব এবং বিজারণ বিভব বের করব। সেটা কিন্তু প্রমাণ না, সেটা হচ্ছে নর্মাল, দ্যাট মিনস ই বের করব। তাহলে তাই যদি হয় আমরা ধরে নিই আমাদের এখানে কোনো স্ট্যান্ডার্ড কন্ডিশন নেই, দ্যাট মিনস চাপটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার না, তারপরে হচ্ছে আমাদের এখানে দ্রবণের ঘনমাত্রা এটাও কিন্তু 1 মোলার না। তো তাই যদি হয় তাহলে আমরা যদি জিঙ্কের জন্য সাধারণ জারণ বিভব বের করি, খেয়াল করে দেখো জিঙ্ক হচ্ছে কি অ্যানোড হিসেবে কাজ করে, তার মানে জিঙ্কের মধ্যে বা জিঙ্কের তড়িৎদ্বারের মধ্যে আমাদের জারণ বিক্রিয়া ঘটবে। তাহলে আমি যদি সাধারণ মানে জারণ বিভব বের করতে যাই জিঙ্কের, সেটা কি কীভাবে লিখবো, আমরা প্রথমে ই লিখবো, তারপর জিঙ্ক থেকে শুরু করে জিঙ্ক 2+ লিখবো, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে জিঙ্ক প্রথমে কি হয়েছে, 2টা ইলেকট্রন ট্যাগ করে জিঙ্ক 2+ কনভার্ট হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের জিঙ্কের সাধারণ জারণ বিভব। এটা লেখার পর আমরা প্রথমে কি লিখবো, জিঙ্কের প্রমাণ জারণ বিভব, দ্যাট মিনস ই নট। প্রথমে ছিল হচ্ছে জিঙ্ক, তারপরে সে কনভার্ট হয়েছে জিঙ্ক 2+, এবং জিঙ্কের প্রমাণ জারণ বিভবের মান কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে এটা যেটা আমরা অলরেডি লিখেছি। তার মানে এই মানটা আমাদের এখানে প্রথমে বসাতে হবে। তারপর সূত্র অনুসারে আমাদের একটা মাইনাস দিতে হবে। তারপর তুমি কি করবে, সিম্পলি 2.303 লিখবে, তারপর ভাগ করবে NF দিয়ে, এবং 2.303টাকে গুণ করবে 8টি দিয়ে। তো এই হচ্ছে আমাদের এতটুকু অংশ।
তারপর আমাদের করতে হবে কি, দেখো এখানে আবার বোঝার জিনিস আছে। আচ্ছা, আমি একটু ঠিক করে দিচ্ছি। এরপরে আমাদের করতে হবে লগ আনতে হবে। লগ আনার পর উপরে এবং নিচে উৎপাদ এবং বিক্রিয়কের ঘনমাত্রা ভাগ করতে হবে। তাহলে উপরে হচ্ছে আমাদের উৎপাদের ঘনমাত্রা। তুমি দেখতে পাচ্ছ আমাদের উপরের বিক্রিয়াতে উৎপাদ হচ্ছে কি জিঙ্ক 2+ আয়ন। তার মানে আমরা উপরে যে ঘনমাত্রাটাকে নিব সেটা হচ্ছে জিঙ্ক 2+ আয়ন হিসেবে থাকবে। আর নিচে যে ঘনমাত্রাটাকে নিব, খেয়াল করে দেখো আমাদের বিক্রিয়কে কি ছিল, বিক্রিয়কে সরাসরি জিঙ্কটা সলিড অবস্থা ছিল। আর যখন কোনো একটা ধাতু সলিড বা কঠিন অবস্থা থাকে সেটার কিন্তু কোনো ঘনমাত্রা থাকে না। তো এই জন্য আমরা এখানে এই ঘনমাত্রাটাকে 1 দিয়ে ভাগ করতে পারি। দ্যাট মিনস আমরা এই ক্ষেত্রে 1কে বসাবো। যেহেতু সলিড বা কঠিন জিঙ্কের কোনো ঘনমাত্রা নেই, এই জন্য আমরা এখানে 1 বসাবো। তো এই হচ্ছে আমাদের তড়িৎদ্বার বিভব বের করার জন্য নানস্টের সমীকরণ। এখন আমি যদি এটাকে মডিফাই করি, দ্যাট মিনস আমরা যদি নিচের এই মান অনুসারে মডিফাই করি, ধরো তোমাকে এখানে রুম টেম্পারেচারে দেওয়া আছে তাপমাত্রাটা, দ্যাট মিনস 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। তখন তুমি কীভাবে লিখবে জিনিসটা, তখন তুমি এভাবে লিখবে Zn থেকে শুরু করে Zn2+ প্রমাণ জারণ বিভব জিঙ্কের মাইনাস হচ্ছে, যেহেতু তোমার রুম টেম্পারেচার অবস্থা দেওয়া, বাট এখানে বাকি জিনিসগুলো রুম টেম্পারেচারে নেই, মানে হচ্ছে বাকি জিনিসগুলো স্ট্যান্ডার্ডে নেই। দ্যাট মিনস 1 অ্যাটমসফিয়ার কাজ করছে না, তারপর হচ্ছে 1 মোলার কাজ করছে না। ওই সময় তুমি এখানে সরাসরি লিখতে পারবা 0.059 ডিভাইড বাই n। খেয়াল করে দেখো এখানে n হচ্ছে কি জিঙ্কের জারণ সংখ্যা, তাই না? তারপরে এখানে তুমি লগ লিখবা, আগের মতো এটা বসিয়ে দিবা। দ্যাট মিনস উপরে হবে হচ্ছে জিঙ্ক 2+ আয়নের ঘনমাত্রা আর নিচে হবে হচ্ছে 1। তাহলে আমরা দুইভাবে সূত্র লিখতে পারি, বাট দ্বিতীয় সূত্রটা খুবই সেন্সিটিভ। তুমি দ্বিতীয় সূত্রটা তখন ইউজ করবে যখন তোমাকে রুম টেম্পারেচার বা টি এর মানটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হবে। দ্যাট মিনস টি যখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তখনই আমরা এই দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটা কিসের সূত্র ছিল? এটা ছিল হচ্ছে আমাদের জিঙ্কের সাধারণ জারণ বিভব বের করার সূত্র। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখন সাধারণ জারণ বিভব বের করব, তখন অবশ্যই প্রমাণ জারণ বিভবের মানও আমাদের দরকার হবে। তো এই হচ্ছে আমাদের এটা প্রমাণ জারণ বিভবের মান। তো আমরা নানস্টের সমীকরণের মাধ্যমে একটা তড়িৎদ্বারের মানে তড়িৎ বিভব বের করেছি, তড়িৎদ্বারের বিভবটা। তো এখন এই তড়িৎদ্বার বিভবের পরিচয় কি? এটা হচ্ছে আমাদের জারণ তড়িৎদ্বার। কেননা অ্যানোডে যেহেতু জারণ ঘটে, তার মানে এই তড়িৎদ্বার বিভবের নাম হচ্ছে কি জারণ তড়িৎদ্বার। এবার আমরা কপার জন্য বিজারণ তড়িৎদ্বার বিভবটা দেখব। তাহলে দেখো সূত্রটা কি হবে, আমাদের সাধারণ বিজারণ বিভবটা হবে হচ্ছে ই অফ, প্রথমে ছিল সে কপার 2+, তারপরে সে কনভার্ট হয়ে যাবে কপারে, ইজ ইকুয়াল টু আমাদের এখানে কপারের প্রমাণ বিজারণ বিভবটা প্রথমে বসাতে হবে। দ্যাট মিনস E0 CU 2+ থেকে শুরু করে সে হচ্ছে CU-তে কনভার্ট হয়েছে। আগের মতো করে আমি এখানে মাইনাস দিব, তারপর হচ্ছে এরকম একটা ভাগ চিহ্ন টানবো। তো এখানে হবে হচ্ছে কত 2.303, তারপর হচ্ছে RT ডিভাইড বাই নিচে থাকবে হচ্ছে NF, যেখানে N হচ্ছে কি কপারের জারণ মান। দ্যাট মিনস কপার যে কটা ইলেকট্রন গ্রহণ বা ট্যাগ করেছে সেই সংখ্যাটা হচ্ছে N। তারপর সিম্পলি আমি এখানে আবারও লগ দিব এবং এখানে একটা ভাগফল দিব। এবার দেখো এখানে একটা বোঝার বিষয় আছে, আমরা উপরে কি দিব, উৎপাদের ঘনমাত্রা, আর নিচে কি দিব, বিক্রিয়কের ঘনমাত্রা। বাট তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের উৎপাদ হিসেবে কপার কাজ করছে। দ্যাট মিনস সলিড কপার আমরা পাচ্ছি। যেহেতু উৎপাদ হিসেবে আমরা একটা কঠিন বস্তুকে পেয়েছি, তার মানে আমাদের উপরে বসবে শুধুমাত্র 1। কেননা উৎপাদের ঘনমাত্রা যখন আমরা বের করতে যাচ্ছি আমাদের দরকার হচ্ছে আয়ন, কেননা আয়নের ঘনমাত্রা হয়। বাট কপার যেহেতু এখানে সলিড বা উৎপাদ হিসেবে কঠিন পদার্থ হিসেবে এসেছে উৎপাদে, তাই আমরা এখানে শুধু 1 ইউজ করব। আর বিক্রিয়কে আমি দেখতে পাচ্ছি কপার 2+ আয়ন কিন্তু কাজ করে, তার মানে বিক্রিয়কের ক্ষেত্রে আমরা ঘনমাত্রা হিসেবে কপার 2+ আয়নের ঘনমাত্রাটা বসিয়ে দেব। এখন আমাদের যদি রুম টেম্পারেচারটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, তাহলে আমরা এই সূত্রটাকে এখন মডিফাই করতে পারি। ধরো আমাদের এখানে রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রায় আমাদের তাপমাত্রাটা দেওয়া থাকলো, তখন আমরা এখানে কি করব, সিম্পলি আগের জিনিসই লিখব, বাট এই জায়গাটাতে এটা চেঞ্জ হয়ে যাবে, 0.0591 হয়ে যাবে। নিচে থাকবে হচ্ছে n মানে হচ্ছে কপারের জারণ মান। আগের মতো করে এটা লগ থাকবে এবং উপরে থাকবে 1, নিচে থাকবে হচ্ছে Cu 2+। তো এই হচ্ছে আমাদের রুম টেম্পারেচার অবস্থায় কপারের সাধারণ বিজারণ বিভব। তার মানে আমরা সেকেন্ড সূত্রটা ইউজ করব কখন, যখন আমাদের তাপমাত্রা বা টি এটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকবে তখন। তো যাই হোক, এটা আমরা লিখতে পারি অর Cu 2+ থেকে শুরু করে Cu। তো আমরা যখন কপারের সাধারণ বিজারণ বিভব বের করব, তখনও কিন্তু আমি দেখতে পাচ্ছি কপারের জন্য প্রমাণ বিজারণ বিভবের দরকার। তার মানে নানস্টের সমীকরণে অবশ্যই টোটাল সমীকরণটা যদি সম্পন্ন করতে চাই, আমাদের ওই সমস্ত ইলেকট্রোডের বা ধাতুর প্রমাণ জারণ বিভবও দরকার হবে এবং প্রমাণ বিজারণ বিভবও দরকার হবে।
এখন আমাদের তড়িৎদ্বার যে সবসময় মেটাল বা ধাতুর যে তৈরি হবে এমন না, আমাদের এমনও কিছু তড়িৎদ্বার আছে যেগুলো হচ্ছে গ্যাসের মাধ্যমে তৈরি হয়। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা হাইড্রোজেন তড়িৎদ্বার দেওয়া আছে। তো হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারটাকে আসলে প্রমাণ হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বার বলা হয়। কেন? কারণ এখানে আমরা হাইড্রোজেন গ্যাসটাকে 1 অ্যাটমসফিয়ার চাপে কোনো একটা টেস্ট টিউবের ভিতর ঢোকাচ্ছি, যে টেস্ট টিউবের ভিতরে আমাদের এখানে প্লাটিনামের তার আছে, প্লাটিনামের ইলেকট্রোড আছে, এবং আমরা টোটাল কম্বিনেশনটাকে একটা দ্রবণে ডুবিয়ে রেখেছি, যে দ্রবণটার মধ্যে হাইড্রোজেনের ঘনমাত্রাটা হচ্ছে 1 মোলার। দ্যাট মিনস এই দ্রবণটা হচ্ছে অনেকটা HCl এর দ্রবণ, এবং HCl দ্রবণে H প্লাসের যে ঘনমাত্রা সেটা হচ্ছে 1 মোলার। তার মানে এটা টোটালি একটা প্রমাণ অবস্থায় আছে। তো এখন এটা যে সবসময় প্রমাণ অবস্থা থাকবে তা না, কেননা হাইড্রোজেন গ্যাসের যে চাপ বা পি, এটা কিন্তু সবসময় 1 অ্যাটমসফিয়ার নাও থাকতে পারে। আবার এখানে আমাদের হাইড্রোজেন যেই আয়নটা আছে সেই আয়নের যে ঘনমাত্রা বা S, এটা কিন্তু সবসময় 1 মোলার নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকম কোনো একটা গ্যাস তড়িৎদ্বার বিভব বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে নান্সটের সমীকরণ ব্যবহার করতে হবে। তো দেখো এখানে কি ঘটনা ঘটে। ঘটনাটা এরকম ঘটে, তুমি যদি একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে দুইটা ঘটনা আমি তোমাকে দেখাবো। একটা হচ্ছে জারণ বিভবের ঘটনা দেখাবো, আর একটা হচ্ছে বিজারণ বিভবের ঘটনা দেখাবো। তো প্রথমে আমি ধরে নিই হাইড্রোজেনটা আছে H2 হিসেবে বা হাইড্রোজেন গ্যাস হিসেবে। তো হাইড্রোজেন গ্যাস হিসেবে থাকুক, ভালো কথা। এখন আমি যদি হাইড্রোজেন গ্যাসের দিকে একটু তাকাই, আচ্ছা আমি তোমাদেরকে একটু সহজ করে দিচ্ছি। ধরো প্রথমে আমার কাছে একটা হাইড্রোজেন পরমাণু আছে বা অ্যাটম আছে, আমি করলাম কি হাইড্রোজেন পরমাণু থেকে একটা ইলেকট্রনকে বিয়োগ করলাম, তাহলে এটা কিসে কনভার্ট হবে? অবশ্যই H প্লাসে কনভার্ট হবে। তাহলে এটা কি ঘটনা? অবশ্যই এটা জারণ ঘটনা। বাট প্রকৃতিতে তো হাইড্রোজেন অ্যাটম বা পরমাণু হিসেবে থাকে না, সে আসলে H2 অণু হিসেবে থাকে, যেটা একটা গ্যাস হিসেবে কাজ করে, তাই না? তাহলে আমি হাইড্রোজেন গ্যাস নিলাম এখানে। তো অবশ্যই দুইটা হাইড্রোজেন থেকে আমি একটা ইলেকট্রন নিতে পারি না, তাহলে আমাকে কয়টা ইলেকট্রন নিতে হবে? অবশ্যই দুইটা ইলেকট্রন নিতে হবে। তার মানে দুইটা ইলেকট্রন যদি নিই দুইটা হাইড্রোজেন পরমাণু থেকে, তাহলে দুইটা আয়ন পাবো আমি, সেটা হবে হাইড্রোজেন 2+ আয়ন। তো এই যে আয়নটা পেয়েছি এটা হচ্ছে কি অ্যাকুয়াস বা জলীয় দ্রবণের আয়ন। তো এটা একটা ঘটনা। আমি যদি সেম ঘটনাটা উল্টে দিই তাহলে কি হবে? ধরো আমার কাছে হচ্ছে এখানে 2H+ আছে এবং আমি ওর সাথে দুইটা ইলেকট্রন যোগ করেছি। যোগ করলে আমি কী পাবো? অবশ্যই H2 গ্যাস পেয়ে যাব। তো দেখো তো দুইটা ঘটনা ভিন্ন না? অবশ্যই ভিন্ন। তার মানে একটা ঘটনা হচ্ছে কি জারণ, একটা ঘটনা হচ্ছে কি বিজারণ। তো আমি একটু এখানে লিখতে পারি, আমাদের এখানে যেহেতু ইলেকট্রনটা ছেড়ে দিয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া বা অক্সিডেশন বিক্রিয়া। আর এখানে যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে এটা বিজারণ বিক্রিয়া বা রিডাকশন বিক্রিয়া। তো এই দুটো ঘটনার ক্ষেত্রে আমরা এখন সাধারণ জারণ বিভব বের করব, সাধারণ বিজারণ বিভব বের করব জাস্ট গ্যাসের জন্য, কারণ আমাদের এখন তড়িৎদ্বারটা তৈরি হয়েছে গ্যাসের মাধ্যমে। তো তাই যদি হয় তাহলে তোমরা কীভাবে বের করবে? বের করার সিস্টেমটা একদমই সহজ। তুমি এখানে যদি জারণ বিভব বের করতে চাও, যেটা হচ্ছে সাধারণ জারণ বিভব, তাহলে কীভাবে বের করতে হবে? আচ্ছা আমি একটু ভিন্ন কালার নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। আমরা এখানে সাধারণ জারণ বিভব বের করছি, যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি, এবং এক্ষেত্রে এটা লেখা সিস্টেম কি? সিস্টেম হচ্ছে প্রথমে সে হাইড্রোজেন গ্যাস ছিল, পরবর্তীতে সে হাইড্রোজেন 2+ আয়নে কনভার্ট হয়েছে বা নর্মাল 2 হাইড্রোজেন প্লাস আয়নে কনভার্ট হয়েছে। তো এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের জন্য সাধারণ জারণ বিভব। এবং এটা যদি বের করতে চাই তাহলে আমাকে প্রথমে কি লিখতে হবে? সূত্র অনুসারে E0 H2 থেকে শুরু করে H+ লিখতে হবে, যেটাকে বলা হয় হাইড্রোজেনের প্রমাণ জারণ বিভব। তারপর মাইনাস দিতে হবে সূত্র অনুসারে। মাইনাস দেওয়ার পর আমরা কি লিখতাম? আমরা উপরে লিখতাম একটা মান, যেটা ছিল 2.303, তারপর হচ্ছে RT ডিভাইড বাই NF, তাই না? এবং N মানে হচ্ছে কি হাইড্রোজেনের জারণ মান বা জারণ সংখ্যা। তো এটা লিখতাম। তারপর ওর সাথে আমরা কি লিখতাম? লগ দিতাম। তারপর আমরা উপরে নিচে ঘনমাত্রার যেই অনুপাতটা আছে সেটা দিতাম। এখন এখানে মজার বিষয় দেখো, আমরা উপরে কি দিই? উপরে দিই হচ্ছে উৎপাদের ঘনমাত্রা। আমি দেখতে পাচ্ছি উৎপাদ হচ্ছে কি 2H+, তার মানে H+ আয়ন। তো এখন এই উৎপাদের ঘনমাত্রাটা খুব সতর্কতার সাথে দিতে হবে, কেননা আমাদের এখানে উৎপাদটা যেহেতু H+ আয়ন, তাই আমরা ঘনমাত্রার মধ্যে লিখব H+। এবং তুমি দেখতে পাচ্ছ ওর আগে 2 মোল পরিমাণ আছে, দ্যাট মিনস 2H+ আছে। তো আমরা মোল সংখ্যাটাকে উপরে এখানে পাওয়ার হিসেবে দিয়ে দিব, দ্যাট মিনস আমরা এই জায়গাটাতে 2 বসিয়ে দিব। আমাদের এখানে যদি 3 থাকতো, আমি এখানে পাওয়ার হিসেবে 3 বসাতাম। তার মানে আমাদের এখানে মোল সংখ্যা যেটা থাকবে সেটা ঘনমাত্রার ক্ষেত্রে মানে পাওয়ার হিসেবে কাজ করবে। এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। আমরা আগের যে পার্টগুলো দেখেছিলাম আগের পেজে বা আগের স্লাইডে যদি দেখাই, এখানে কিন্তু আমরা এরকম কোনো মানে পাওয়ারটা পাইনি। কেন পাইনি? কারণ আমাদের এখানে জিঙ্কের আগে অথবা কপারের আগে কিন্তু কোনো মোল সংখ্যা ছিল না। বাট এখানে জিঙ্কের আগে যদি 5 থাকতো, তাহলে আমাদের এখানেও কিন্তু 5 পাওয়ার হিসেবে বসতো। যাই হোক, আমরা এখানে দেখলাম, এটা শিখে রাখলাম। এখন আমরা দেখি বিক্রিয়কের ক্ষেত্রে কি করব। বিক্রিয়কের ক্ষেত্রে আমরা যদি ঘনমাত্রা বের করতে চাই, আমি দেখতে পাচ্ছি বিক্রিয়কটা সরাসরি গ্যাস অবস্থা আছে, এবং গ্যাসের কিন্তু সেভাবে কোনো ঘনমাত্রা তুমি পাবা না। তখন আমাদের এখানে একটা লজিক খাটাতে হবে, যেটাকে আমি একটু রেড কালারে লিখছি। লজিকটা হচ্ছে, যখন তুমি গ্যাস ইউজ করবা,
মানে সরাসরি যদি গ্যাসটা পাও তাহলে গ্যাসের তো ঘনমাত্রা পাচ্ছ না, সেক্ষেত্রে তুমি গ্যাসের আংশিক চাপটা ব্যবহার করবা। তার মানে এখানে হবে পি অফ H2, যেখানে পি অফ H2 হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ। তাহলে মনে রাখতে হবে আমাদের গ্যাসের তৈরি কোনো একটা ইলেকট্রোডের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করে থাকি ঘনমাত্রা হিসেবে সেটা হচ্ছে আংশিক চাপ ইউজ করে থাকি। আমরা কিন্তু এখানে কোনো 1 বসাবো না, যেখানে আমরা ধাতুর ক্ষেত্রে 1 বসিয়েছিলাম। তাহলে এটা আসলে আমাদের আংশিক চাপকে প্রকাশ করে। তাই যদি হয় তাহলে দেখো আমরা আরেকটা পার্ট দেখতে পাচ্ছি, কেননা এই সূত্রটাকে আমরা কিন্তু মডিফাই করতে পারি। কিভাবে? ধরো তোমার এখানে রুম টেম্পারেচারটা দিয়ে রাখলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন আমরা এই সূত্রটাকে কীভাবে কনভার্ট করব? সব কিছু কিন্তু সেম থাকবে, জাস্ট এই জায়গাটাতে আমাদের কী বসাতে হবে? 0.0591 ডিভাইড বাই n বসাতে হবে, তাই না? সব কিছু কিন্তু সেম থাকবে, জাস্ট এই জায়গাটা আমাদের পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের কাহিনী। আমি আর সূত্রটা লিখলাম না, যেহেতু তোমরা জানো তাই এটা তোমরা মিলিয়ে নিও। এখন আমরা যদি বিজারণ ঘটনার দিকে তাকাই, দেখো আমাদের দ্বিতীয় কেসটা হচ্ছে বিজারণ ঘটনা। তার মানে আমি যদি হাইড্রোজেনের এখন বিজারণ বিভব বের করতে চাই হাইড্রোজেন তড়িৎদ্বারের, কীভাবে লিখতে হবে? প্রথমে সে ছিল হচ্ছে H+, তারপরে সে কিসে কনভার্ট হয়েছে? H2 গ্যাসে কনভার্ট হয়েছে। তাহলে H+ থেকে সে H2 গ্যাসে কনভার্ট হয়েছে, এটা আমরা এখানে লিখলাম বিজারণ বিভব। তারপর এটা হবে কি? ইকুয়াল, আমরা এখন প্রমাণ হাইড্রোজেনের বিজারণ বিভবটা বসাবো। দ্যাট মিনস এটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব হাইড্রোজেনের। তো এটাকে আমরা E0 দিয়ে লিখতে পারি, যেখানে H+ থেকে শুরু করে সে হচ্ছে H2 তে কনভার্ট হয়েছে, এবং আমরা মাইনাস দিতে পারি। আর উপরে লিখতে পারি হচ্ছে কি 2.303 ইন্টু হচ্ছে RT, এবং নিচে আমরা দিব কি N ইন্টু F, তাই না? তো সেম জিনিসটা কিন্তু আমরা এখানে লিখবো। তারপরে আমরা এখানে আবারও লগ দিব। লগ হচ্ছে আমাদের 10 ভিত্তিক লগ বা 10 ভিত্তিক লগ। তারপর আমরা এখানে ঘনমাত্রার অনুপাত করব। বাট এখন দেখো আমাদের উপরে বসে কি উৎপাদের ঘনমাত্রা, আর আমি দেখতে পাচ্ছি উৎপাদ হিসেবে এখানে কাজ করছে কি হাইড্রোজেন গ্যাস। তার মানে গ্যাস যেহেতু কাজ করছে উৎপাদ হিসেবে, তার মানে আমি বলতে পারি উপরে হবে হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাসের আংশিক চাপ, আর নিচে যেটা দিব সেটা হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রা। আমি দেখতে পাচ্ছি বিক্রিয়কে H+ আয়ন সত্যিকার অর্থে আছে, তার মানে বিক্রিয়কের যে ঘনমাত্রাটা সেটাই হবে কি নিচে। আর যেহেতু H+ এর আগে আমাদের এখানে একটা মোল সংখ্যা 2 আছে, আমরা এই 2টাকে বর্গ করে দিব, বা বলা যায় পাওয়ার হিসেবে রাখবো। আবার আমাদের যদি রুম টেম্পারেচার বা হচ্ছে মানে তাপমাত্রা যদি রুম টেম্পারেচারে থাকে, বা বলা যায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই অংশটাকে কীভাবে কনভার্ট করব? 0.0591 ডিভাইড বাই n দিয়ে কনভার্ট করবো, তাই না? জাস্ট এতটুকু হচ্ছে আমাদের এখানে ডিফারেন্স। এখন একটা মজার কথা হচ্ছে, আমরা যখন প্রমাণ হাইড্রোজেন গ্যাস নিয়ে কাজ করব বা তড়িৎদ্বারে তৈরি করব, তো কোনো একটা হাইড্রোজেন গ্যাসের তড়িৎদ্বারের প্রমাণ তড়িৎদ্বার বিভবটা শূন্য থাকে আসলে। তার মানে এতটুকু অংশ যে মানটা এটা আসলে 0 ভোল্ট থাকে, এতটুকু অংশের যে মানটা সেটা কিন্তু 0 ভোল্ট থাকে। বাট সব গ্যাসের জন্য যে 0 ভোল্ট থাকে তা না, শুধুমাত্র হাইড্রোজেন গ্যাসের জন্য এটা 0 ভোল্ট থাকে, এই জন্য আমি এটা বলে দিলাম। তার মানে তুমি চাইলে এই পার্টটা ইগনোরও করতে পারো, অথবা এই পার্টটা নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট অন্যান্য যদি কোনো গ্যাস তড়িৎদ্বার থাকে, যেমন বিভিন্ন রকম গ্যাস থাকতে পারে, অক্সিজেনের তড়িৎদ্বার বা নাইট্রোজেনের তড়িৎদ্বার, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই তাদের প্রমাণ তড়িৎদ্বার বিভব থাকবে। তো তখন ওই মানটা তোমরা এই জায়গাগুলোতে বসিয়ে দিবে। তাহলে আমরা এখানে দুইটা কেস দেখলাম তড়িৎদ্বার বিভব বের করার জন্য। প্রথম কেসটা ছিল হচ্ছে যদি আমাদের তড়িৎদ্বারটা মেটালের থাকে, তাহলে সেখানে কিভাবে জারণ তড়িৎদ্বার বের করতে হয়, বিজারণ তড়িৎদ্বার বিভব বের করতে হয়। আর এখানে আমরা সেটা দেখলাম যদি আমাদের কোনো একটা তড়িৎদ্বার গ্যাসের তৈরি থাকে, তাহলে সেক্ষেত্রে নান্সের সমীকরণ ইউজ করে কিভাবে মানে জারণ তড়িৎদ্বার বিভব বের করলাম, এবং কিভাবে বিজারণ তড়িৎদ্বার বিভব বের করলাম, সেটা আমরা এখন এখানে দেখলাম। এখন এখানে আমাদের 0.0591 মানটা কীভাবে এসেছে সেটার মেন কাহিনী হচ্ছে, তুমি যদি এখানে জাস্ট আর এর মানের দিকে তাকাও, যদি আর এর একটা নির্দিষ্ট মান নিই, টি এর যদি একটা নির্দিষ্ট মান নিই, আর এফ এর যদি একটা নির্দিষ্ট মান নিই, এবং এই টোটালটাকে আমি যদি গুণ করি 2.303 এর সাথে, তাহলে আমাদের এখানে মানটা আসে 0.0591। তাহলে আমরা কী কী মান নেব আমি একটু বলি। আমরা এখানে আর হিসেবে যে মানটা নিব সেটা হচ্ছে 8.314 নিব, যেটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান। তারপর আমরা এখানে টি বা টেম্পারেচারের যে মানটা নিব সেটা আমি আগেই বলেছি, সেটা হচ্ছে 298 কেলভিন হিসেবে আমরা নিব। এবং ফ্যারাডের যে কনস্ট্যান্ট আছে এফ, এটার মান নিব হচ্ছে আমরা 96500 কুলম। তাহলে এতটুকু অংশ যদি আমি এখানে নেই এবং এই টোটালটাকে যদি গুণ ভাগ করে 2.303 এর সাথে গুণ করে ফেলি, তাহলে আমরা এই মানটা পাবো 0.0591 পাবো। এবং নিচে n যেটা থাকবে এটা আসলে ইলেকট্রনের আদান প্রদানের সংখ্যা, দ্যাট মিনস একটা টোটাল বিক্রিয়াতে কী পরিমাণ ইলেকট্রন আদান প্রদান হবে সেই সংখ্যাটা। তো এভাবে আসলে এখানে 0.0591 জিনিসটা এসেছে, যদি আমরা এই তিনটা মান নিয়ে কাজ করে থাকি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে তড়িৎদ্বার বাদ দিয়ে আমরা এখন তড়িৎ কোষের বিভব বের করব নান্সের সমীকরণ ব্যবহার করে। তো তোমরা এখানে একটা তড়িৎ রাসায়নিক কোষ দেখতে পাচ্ছ, এবং এই তড়িৎ রাসায়নিক কোষটার মধ্যে আমরা কপারের তড়ি অ্যানোড এবং
সিলভারের তৈরি ক্যাথোড ইউজ করেছি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ভোল্টমিটারে একটা নির্দিষ্ট পরিমাণ রিডিং দেখা যাচ্ছে বা তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি বা ইএমএফ দেখা যাচ্ছে। তো এই যে তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল আমরা যেটাই বলি না কেন একটা তড়িৎ রাসায়নিক কোষ থেকে পাচ্ছি, এটা কিন্তু টোটালি স্ট্যান্ডার্ড কন্ডিশনের জন্য পাচ্ছি। দ্যাট মিনস আমাদের এখানে যে দ্রবণগুলো ইউজ করছি সেই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, যে পরিমাণ বায়ুমণ্ডলীয় চাপ আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার পরিমাণ বায়ুমণ্ডলীয় চাপ, এবং রুম টেম্পারেচারে আমরা এখানে এই টেস্টটা করেছি, দ্যাট মিনস 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তো তাই যদি হয় তাহলে আমি বলতে পারি আমাদের এখানে যে তড়িৎচালক বিভবটা তৈরি হয়েছে এই তড়িৎচালক বিভবটা হচ্ছে অবশ্যই প্রমাণ তড়িৎচালক বিভব বা বলা যায় প্রমাণ কোষ বিভব। তো এই যে প্রমাণ কোষ বিভবটা পেলাম এর মানটা কিভাবে লেখা হয়, এটাকে লেখা হচ্ছে ইনট সেল হিসেবে লেখা হয়। তাহলে আমাদের এই ক্ষেত্রে ইনট সেলের মানটা এসেছে হচ্ছে 0.46 ভোল্ট। বাট আমাদের তো এখন দরকার কি, আমাদের দরকার নাস্টের সমীকরণ শিখা, কেননা নাস্টের সমীকরণ অনুসারে যদি তিনটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন চেঞ্জ হয়, দ্যাট মিনস তাপমাত্রা, তারপর হচ্ছে চাপ, তারপর হচ্ছে ঘনমাত্রা, তবে আমরা এখানে কি করতে পারি, আমাদের এখানে ইনট সেল যেটা এটা আসলে এই মানের আসবে না, এটা একটা ভিন্ন মানের আসবে। তো চলো আমরা এখন এটা বের করার চেষ্টা করি নাস্টের সমীকরণের মাধ্যমে। ধরো তোমার এখানে কন্ডিশনটা স্ট্যান্ডার্ড না, দ্যাট মিনস হয় তোমার তাপমাত্রাটা পরিবর্তন হয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, অথবা আমাদের এখানে মোলারিটি যেটা আছে দ্যাট মিনস দ্রবণের ঘনমাত্রা এটা ধরো হচ্ছে 1 মোলারের সমান না, অথবা আমাদের বায়ুমণ্ডলীয় চাপ যেটা সেটা এখানে কাজ করছে না, দ্যাট মিনস এখানে অন্য কোনো চাপ কাজ করছে। তো তখন আমাদের এখানে যে সমীকরণটা আমরা ইউজ করব সেটা অনেকটা এরকম। আচ্ছা, আমি সমীকরণটা তোমাদেরকে দেখাচ্ছি। সমীকরণটা কিন্তু ঠিক আগের মতো, দ্যাট মিনস আমি যদি নর্মাল অবস্থায় যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড না ওই অবস্থায় যদি আমি কোষ বিভব বের করতে চাই সেটা হবে কি ই সেল। তাহলে ই সেলের মানটা বের করতে হবে অবশ্যই ইনট সেল দিয়ে, কেননা ইনট সেল মানে হচ্ছে কি প্রমাণ কোষ বিভব। তাহলে আমাদের আগের মতোই সূত্র হবে ই সেল ইজ ইকুয়াল টু ইনট সেল, তারপর হচ্ছে এখানে মাইনাস দিব, মাইনাস দেওয়ার পর আবারও এরকম একটা দাগ টানবো, দ্যাট মিনস উপরে বসবে 2.303 এবং ওর সাথে বসবে হচ্ছে আমাদের আর ইন্টু টি, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা, আর নিচে বসবে এন ইন্টু এফ। এন মানে হচ্ছে যে পরিমাণ ইলেকট্রনের আদান প্রদান ঘটেছে ওই সংখ্যাটা, এখানে কিন্তু এনের অন্য কোনো পরিচয় নেই। তাহলে এন মানে হচ্ছে কি পরিমাণ ইলেকট্রন দুটো বস্তু বা দুটো ধাতু আদান প্রদান করেছে ওই সংখ্যাটা। আগের মতো এখানে আমি 10 ভিত্তিক লগ দিব, দ্যাট মিনস লগ 10, অথবা আমি শুধুমাত্র লগ দিতে পারি। এখন এখানে হচ্ছে মেইন কাহিনী, উপরে আর নিচে কি হবে, সেম জিনিস হবে। উপরে হবে আমাদের উৎপাদের যেই ঘনমাত্রা ছিল সেটা, দ্যাট মিনস প্রোডাক্ট যেটা ছিল প্রোডাক্টের ঘনমাত্রা, আর নিচে হবে হচ্ছে বিক্রিয়ক বা রিয়াজেন্ট যেটা ছিল তার ঘনমাত্রা, দ্যাট মিনস আর এর ঘনমাত্রা হবে নিচে। তাহলে উপরে আমরা উৎপাদের ঘনমাত্রা বসাবো আর নিচে আমরা বসাবো কি বিক্রিয়কের ঘনমাত্রা। তাই যদি হয় তাহলে আমরা এই উদাহরণটার মাধ্যমে একটু দেখি। এখন আমি তোমাদেরকে এই উদাহরণটার জন্য জাস্ট এটার সমীকরণটা বের করে দেখাবো। খেয়াল করে দেখতে পাচ্ছি এখানে কপার হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে, সিলভার হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে। তাহলে এই তড়িৎ রাসায়নিক কোষের যে বিক্রিয়াটা সেটা হচ্ছে অনেকটা এরকম। আমাদের এখানে কপার দিয়ে শুরু করতে হবে, তার মানে কপার থাকলো, ওর সাথে আমি যোগ করবো কাকে, সিলভার নাইট্রেটকে যোগ করবো, দ্যাট মিনস এজি NO3কে যোগ করবো, এবং এরা যখন বিক্রিয়া করবে তখন তারা কপার নাইট্রেট তৈরি করবে, দ্যাট মিনস CuO NO3 হলটা হচ্ছে কপার নাইট্রেটের সংকেত, এবং আমাদের শুধুমাত্র সিলভার ধাতু তৈরি করবে। তো যদি আমি এখন এটাকে সমতা করি, সমতা করলে আমি দেখতে পাচ্ছি যেহেতু নাইট্রেট এখানে 2টা আছে তার মানে আমি এখানে 2 বসাবো, তারপরে সিলভার 2টা হয়ে গেল তাই আমি এখানে 2 বসাবো। তো এই হচ্ছে আমাদের সমতা। তাহলে সমতা যখন আমরা করে ফেললাম তখন আমরা এই কোষের জন্য কোষের যেই বিভবটা আছে দ্যাট মিনস কোষ বিভব সেটা আমি বের করি। ধরা যাক এটা কোনো স্ট্যান্ডার্ড কন্ডিশন না, দ্যাট মিনস এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড কন্ডিশন। তো নন স্ট্যান্ডার্ড কন্ডিশনের জন্য আমরা নাস্টের সমীকরণটা ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের এখানে ই সেল যেটা হবে, তাহলে ই সেলের মানটা কী হবে, ই সেল ইজ ইকুয়াল টু আমাদের এখানে ইনট সেল, তারপর হচ্ছে মাইনাস 2.303 হবে, তারপর হচ্ছে RT ডিভাইড বাই নিচে হবে কি, নিচে হবে হচ্ছে আমাদের N ইন্টু এফ, এটা হবে। তারপর এর সাথে আমরা কাকে গুণ করব, অবশ্যই লগ, তারপর হচ্ছে 2টা ঘনমাত্রার পার্থক্যকে গুণ করব। এখন দেখো ঘনমাত্রার পার্থক্য আমি কীভাবে বের করি, আমি তোমাদেরকে এই বিক্রিয়াটার আরেকটা ফরম্যাট দেখাই। ফরম্যাটটা হচ্ছে একটু মানে অনেকটা এরকম যে আমি যদি এটা তোমাদেরকে একটু অন্যভাবে দেখাই, ধরো এই বিক্রিয়াটাকে আমি অন্যভাবে দেখাই, ধরো নাইট্রেটটা আমি উঠিয়ে দিলাম, তার মানে আমাদের এখানে কি থাকবে, সলিড কপার থাকবে, তারপর এখানে 2 মোল পরিমাণ Ag+ থাকবে, তাই না? এবং এরা বিক্রিয়া করে কি তৈরি করবে, কপার 2+ আয়ন তৈরি করবে, এবং এখানে 2 মোল পরিমাণ সিলভার ধাতু থাকবে। তো এই ফরম্যাট অনুসারে আমি দেখতে পাচ্ছি বিক্রিয়কে কিছু ঘনমাত্রা রয়েছে, উৎপাদে কি কিছু ঘনমাত্রা রয়েছে। তো আমি দেখতে পাচ্ছি বিক্রিয়কে কিন্তু কপার ধাতু হিসেবে আছে, আর কপার যদি ধাতু হিসেবে থাকে আমি জানতে পারি, মানে আমি তোমাদেরকে জানিয়েছি যে আমাদের লগের পরে উপরে বসে হচ্ছে আমাদের উৎপাদ বা প্রোডাক্টের ঘনমাত্রা,
নিচে বসে হচ্ছে বিক্রিয়ক বা রিয়েজেন্টের ঘনমাত্রা। তাহলে উৎপাদ বা প্রোডাক্টের দিকে যদি তাকাই, তাহলে আমি উৎপাদ দেখতে পাচ্ছি কপার আয়নকে, দ্যাট মিনস কপার 2+ আয়নকে এবং সিলভার ধাতুকে। তো আমি যদি কপার 2+ আয়নটাকে নিই, তার মানে কী হবে, কপার 2+ আয়নের ঘনমাত্রা এখানে বসবে। বাট আমি যদি সিলভারের দিকে তাকাই, এটা কিন্তু ধাতু অবস্থা আছে বা সলিড অবস্থা আছে। আর আমরা জানি সলিড অবস্থা থাকলে কী করতে হয়, সেটাকে 1 দিয়ে গুণ করতে হয়। তার মানে তার কোনো ঘনমাত্রা কাজ করে না, সিম্পলি সেটাকে 1 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমাদের উপরের অংশে থাকবে হচ্ছে কপার আয়নের ঘনমাত্রা ইন্টু 1, এবং নিচে যদি আমি তাকাই, এখানে থাকবে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। তো বিক্রিয়কের ঘনমাত্রার ক্ষেত্রে আমরা এখানে শুধুমাত্র সিলভারের ঘনমাত্রা পাচ্ছি। তার মানে সিলভারের ঘনমাত্রাটা কীভাবে লিখব, Ag+ হিসেবে লিখব, এবং যেহেতু সিলভারটা 2 মোল পরিমাণ ঘনমাত্রায় আছে, তাই এটাকে আমরা পাওয়ার হিসেবে এখানে দিব। আর একই সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি বিক্রিয়কে কপার ধাতু আছে, দ্যাট মিনস কপার সলিড অবস্থা আছে, তাই আমরা এই জায়গাটাতে জাস্ট 1টাকে গুণ করে দেব। তার মানে 1 গুণ করা না করা কি সেম কথা, কেননা 1 দ্বারা গুণ করলে কি হয়, যা আছে তাই থাকে। তার মানে আমরা এখানে 1গুলো না গুণ করে আমি এতটুকু পর্যন্ত রাখলাম। তার মানে এটা হচ্ছে আমাদের এখানে সমীকরণ হিসেবে কাজ করবে। তাহলে বুঝতে হবে, যখন আমরা কোনো একটা তড়িৎ কোষীয় বের করতে যাব নানস্টের সমীকরণ ইউজ করে, তখন আমাদের লগের পর যে পার্টটা থাকবে, সেই পার্টে আমরা কেবলমাত্র ঘনমাত্রাযুক্ত অংশগুলো বসাবো। যেমন আমি দেখতে পাচ্ছি উৎপাদে শুধুমাত্র কপারের আয়নের ঘনমাত্রাটা পাচ্ছি, তাই আমরা আয়নের ঘনমাত্রাটা এখানে বসাবো উপরে। আর এখানে বিক্রিয়কের ক্ষেত্রে কেবলমাত্র সিলভার আয়নকে পাচ্ছি, তাই ওই আয়নের ঘনমাত্রাটা আমরা নিচে বসাবো। তাহলে মনে রাখতে হবে, কেবলমাত্র যেগুলো আয়ন হিসেবে থাকবে তাদের ঘনমাত্রা হবে, আর যেগুলো হচ্ছে সলিড বা ধাতু হিসেবে থাকবে তাদের ঘনমাত্রা হবে না, তাদের ক্ষেত্রে 1 হবে। তো আমরা 1গুলো আর বসাবো না, সেগুলোর দিকে তাকাবো না। তো এটা হচ্ছে আমাদের তড়িৎ কোষ বিভব নিয়ে নানস্টের সমীকরণ বের করার সিস্টেম। এখন আমাদের যদি রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে আমরা এই যে টুক পার্ট পাচ্ছি, এই পার্টটাকে আমরা কনভার্ট করে লিখতে পারি কীভাবে, যেটা তুমি অলরেডি জানো। এটাকে লিখতে পারি 0.05, তারপর কী ছিল, 0.0539 ছিল খুব সম্ভবত, না 591 ছিল, রাইট। তো 591, আর নিচে থাকতে হচ্ছে কি n। তো এই n এর মানটা আসলে কি, n এর মানটা হচ্ছে যে পরিমাণ ইলেকট্রন আসলে হারিয়েছে কোনো একটা পদার্থ, সেই ইলেকট্রনের হারানোর পরিমাণটা। এবং এই ইলেকট্রনের হারানোর যে পরিমাণটা বা গ্রহণের যে পরিমাণটা, মানে আমি যদি সত্যি কথা বলতে এন এর পরিচয়টা দিই, এন হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়াতে বা রিয়াকশনের মধ্যে, বা রিয়াকশনটাকে আমি যখন ব্যালেন্সিং করব, তখন ওই ব্যালেন্সিং রিয়াকশনে যে ইলেকট্রনের সংখ্যা থাকবে, সেই ইলেকট্রনের সংখ্যাকে বোঝায়। তার মানে আমরা যখন কোনো একটা এরকম কোষ বিক্রিয়া লিখবো, আমি একটু মুছে দিচ্ছি, ধরো তুমি এই দুটো বিক্রিয়াকে যদি আলাদাভাবে লেখো, দ্যাট মিনস অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়া হিসেবে যদি লেখো, তাহলে ওই বিক্রিয়াটা ব্যালেন্স করার জন্য যত সংখ্যক ইলেকট্রন লাগবে, ওই ইলেকট্রনের সংখ্যাটি হচ্ছে n। তার মানে n হচ্ছে কি আমাদের ব্যালেন্সিং নাম্বার অফ ইলেকট্রন, ব্যালেন্সিং নাম্বার হচ্ছে অ্যানিয়ন নাম্বার অফ ইলেকট্রন। যেমন তোমরা যদি এই বিক্রিয়াটাকে ব্যালেন্সিং করো, দ্যাট মিনস কপারকে নিয়ে যদি আলাদা একটা অ্যানোডের কোষ বিক্রিয়া তৈরি করো, সিলভারকে নিয়ে যদি তুমি আলাদা একটা ক্যাথোডের কোষ বিক্রিয়া তৈরি করো, তাহলে সেখানে তুমি দুইটা বিক্রিয়াকে ব্যালেন্স করার জন্য দেখতে পাবে 2টা করে ইলেকট্রন তোমার আসছে। তার মানে আমাদের এই বিক্রিয়ার জন্য n এর যে মানটা পাবো সেটা হবে কি 2। তার মানে n এর পরিচয়টা নিয়ে আমরা দ্বিধাগ্রস্ত হব না। আমরা ম্যাথের সময়, মানে ম্যাথ করার সময় অনেকবার দেখবো এটা, যে কীভাবে আমরা n বের করতে হবে। সেক্ষেত্রে আমাদের বিক্রিয়া দুটো, দ্যাট মিনস 2টা অর্ধকোষের মধ্যে বা 2টা হাফ সেলের মধ্যে যে বিক্রিয়া হচ্ছে, তাদেরকে ব্যালেন্স করার পর ইলেকট্রনের যে সংখ্যাটা থাকবে, আমরা তো জানি যে ব্যালেন্সিং করার সময় ইলেকট্রনের সংখ্যা কেটে যায়। তো যেই পরিমাণ ইলেকট্রনের সংখ্যা কেটে যাবে, ওই পরিমাণ ইলেকট্রনের সংখ্যাটি হচ্ছে কি আমাদের এখানে n এর মান। এবং আমাদের রুম টেম্পারেচারের সময় মাঝখানের এই পার্টটা শুধু এটা দ্বারা কনভার্ট হবে, দ্যাট মিনস 0.0591 ডিভাইডেড বাই n দ্বারা এটা কনভার্ট হবে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এখানে যে ইনট সেল লিখেছি, এই ইনট সেলটা কিন্তু প্রমাণ কোষ বিভব, এবং প্রমাণ কোষ বিভব কীভাবে বের করতে হয় সেটাও তোমরা জানো। আমি এখানে ছোট্ট করে সূত্রটা লিখে দিচ্ছি। প্রমাণ কোষ বিভব বের করার সিস্টেম হচ্ছে কি, আমরা এখানে প্রমাণ জারণ বিভবটা বসাই, দ্যাট মিনস ইনট অক্সিডেশন, যেটা হচ্ছে অ্যানোডে ঘটে, প্লাস হচ্ছে আমাদের প্রমাণ বিজোড় বিভবটাকেও বসাই, ইনট রিডাকশন, যেটা হচ্ছে ক্যাথোডে ঘটে। তো যেটা আমি অনেকবার তোমাদেরকে দেখিয়েছি, তুমি বিভিন্ন সূত্রের মাধ্যমে, দ্যাট মিনস আমরা 4টা সূত্রের কম্বিনেশন দেখেছি, যে কোনো একটা সূত্রের মাধ্যমে কিন্তু তুমি ইনট সেলটাকে বের করতে পারো। তো এই ইনট সেলের মানটা অবশ্যই আমাদের দরকার হবে যখন তুমি সাধারণ কন্ডিশনে কোনো একটা কোষের কোষ বিভব বের করতে যাবে। তো এই হচ্ছে আমাদের কোষ, মানে তড়িৎ কোষ বিভব বের করা নিয়ে নানস্টের সমীকরণের একদম বিস্তারিত একটা আলোচনা।